কালকে তোমরা দেখে নিয়েছো একটা মেয়ের জীবন যুদ্ধের কাহিনী। না, কাহিনী কিছু দেখায়নি, টাইটেলে খেলেছে। জীবন যুদ্ধ শুরু করেছে সে, আর কাউকে সে ভয় পায় না। সে এখন জীবন যুদ্ধে একাই ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তো আর কাউকে ভয় পায় না। তো তোমরা সবাই দেখে নিয়েছো, যার যে বক্তব্য রেখেছে। তো আমি আর কালকে কিছু বলিনি, আমি দেখছিলাম যে জীবন যুদ্ধটা কতদূর মানে দেখলাম আর কি, মার ভিডিও, বাবার ভিডিও, জীবন যুদ্ধের ভিডিও। তো জীবন যুদ্ধটা হঠাৎ এখন শুরু করতে হলো কেন? এখন শুরু করতে হলো ফ্ল্যাট দিয়ে কেন জীবন যুদ্ধ শুরু করতে হবে? বাবা মাকে নিয়ে জীবন যুদ্ধ করা যায় না? একা থাকতে হবে, থাকতেই হবে ফ্ল্যাটে একা, বাবা মাকে ছাড়া। বাবা মা তো এতদিন পাশে ঢাল হয়েছিল না, প্রথম অবস্থায় আবার মেয়েরা ধরে তাড়িয়ে দিয়েছিল তখন, যখন মেয়ের জীবন যুদ্ধ শুরু হয়নি তখন। তারপরে এখন হঠাৎ করে ফ্ল্যাট নিল, ফ্ল্যাট ছেড়ে বাড়িতে আসলো, বাড়িতে থেকে ভিডিও দিল। তারপরে যখন বললাম কি রে ফ্ল্যাটে থাকছিস না কেন, দেখা ফ্ল্যাটে একা তো অনেকে, অ্যাকচুয়ালি একা তো অনেক মেয়েরাই থাকে পরিস্থিতির শিকার হয়ে। কারোর স্বামীরা বাইরে চাকরি করে, কারোর সন্তানের পড়াশোনার জন্য, বা অনেকে নিজেরা পড়াশোনা করার জন্য বাইরে থাকতেই পারে। সেখানে জীবন যুদ্ধের কী আছে? আর জীবন যুদ্ধ, আমি যদি বলি তোর এই জীবন যুদ্ধের জন্য তোর বাবা মা দায়ী। তোর বাবা মাই এই জীবন যুদ্ধটা তোর জন্য তৈরি করে রেখেছিল। তোকে মানে কাকে বলছি বুঝতে পারছো নিশ্চয়ই, টিনুকে বলছি। তো ওর বাবা মাই, আমি যদি বলি ওর বাবা মাই এই জীবন যুদ্ধটা হাতে ধরে ওর জীবনে হাতে তুলে দিয়েছে। ওর জীবন যুদ্ধ কেন করেছে সবটা আজকে তোমাদের বলবো, সবটা বলবো। ক্রমশ প্রকাশ, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর চ্যানেলে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে যাই, কালকে আমি যে লাস্ট ভিডিওটা করেছিলাম প্রিয়াকে নিয়ে, তোমরা একজন আমাকে কমেন্ট করেছো, দুজন বোধহয় আমাকে কমেন্ট করেছো যে আপনি হয়তো ভিডিওটা দেখেননি আন্টি, ও তো ট্রেনেই এসছে। কারণ আমি বলেছিলাম যে তুমি একজন বড় ব্লগার, তুমি ট্রেন দেখালে না, ট্রেনে ওঠা, ট্রেনে থাকা, তুমি মুখে বললে ট্রেনে, অথচ ট্রেনের কোনো ক্লিপিং আসলো না। তা তুমি তো, এমনও তো হতে পারে তুমি প্লেনে এসছো, কারণ তোমাকে এখন সবাই অবিশ্বাস করছে, তুমি কেন দেখাবে না? একজন বড় ব্লগার, তুমি দেখাতেই পারো, দেখাওনি কেন? আমি এই প্রশ্নটা করেছিলাম, সেটা কিন্তু এপি ব্লগসের প্রিয়াকে করেছিলাম, এপি ব্লগসের প্রিয়াকে করেছিলাম। এবার আমার ভিডিওটা আসার 1 ঘন্টা বাদে ওর ওই ফুডভিলা থেকে একটা ভিডিও আসে, এবং সেখানেও একটা প্রমোশনাল ভিডিও ছিল, মানে একটা গেমিং ভিডিও, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসব, যদি পারি আসব। কারণ বারবার প্রিয়া ঠকছে, মানে কপিরাইট, মানে স্ট্রাইক খাচ্ছে, চ্যানেল বসে যাচ্ছে, তবুও এই গেমিংয়ের জন্য, যাই হোক ভালো বুঝেছে নিশ্চয়ই দিয়েছে। সেখান থেকে একটা প্রমোশনাল ভিডিও করেছে, তার সাথে একটুখানি ব্লগ জুড়ে দিয়েছে। কারণ ও তো যখন এপি ব্লগসে কোনো প্রবলেম হয় তখন এপি শেয়ার হলে ও ভিডিও দেয়, সেটা আমরা বরাবর দেখেছি। এর আগেও যখন ওইটা স্ট্রাইক খেয়েছে ও এই চ্যানেলটা থেকে ভিডিও দিয়েছে। তো যাই হোক, কালকে 2টো ভিডিও এসছে, এবং আমার ভিডিওটা পাবলিক করার 1 ঘন্টা বাদে তখন দেখেছি যে ও হ্যাঁ ট্রেনের ক্লিপিংটা দিয়েছে, মানে এইটুকু ক্লিপিং ও তুলে রেখেছিল এই ভিডিওটার জন্য। কারণ যেহেতু 2টো চ্যানেল, ওটাও 50-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, অতএব 2টো চ্যানেল চালাতেই পারে। তা আমার ভিডিওটা ছিল কিন্তু এপি ব্লগসের উপরে, এপি ব্লগ যখন এসছে তার উপরে আমার ভিডিওটা ছিল। বোঝাতে পারলাম? তো আমি কিন্তু স্টেটমেন্ট দিয়ে যাইনি যে ও প্লেনেই এসছে। আমি বলেছি তুমি একজন বড় ব্লগার, তোমার সবটা দেখাতে পারছো, আর ট্রেনে ওঠাটা তুমি কেন দেখালে না? কোন ট্রেনে আসলে? তুমি বললে ট্রেনে অনেক হাঁটাচলা হয়েছে, প্ল্যাটফর্মে হাঁটাচলা করেছি। আমি জাস্ট এইটুকুই বলেছি, এটা কোনো নেগেটিভিটিও না, এটা কোনো কিছু না। আমি জাস্ট একটা জিজ্ঞাসা করি, কারণ এরকম একটা কমেন্ট কোথাও আমার চোখে পড়েছে। তো যাই হোক, প্লেনে আসলেও কোনো অসুবিধা ছিল না, কারণ ওর শরীর খারাপ বলছে, হাঁটা চলা খাওয়া দাওয়া সবই করছে, কিন্তু মুখে বলছে শরীর খারাপ। এটা ওরই যে ফুড যে ব্লগ, সেখানে কমেন্ট এসেছে। যাকে আজকে এখন এই মুহূর্তে প্রিয়াকে নিয়ে কিছু বলবো না, অবশ্যই বলবো। এই 2টো কমেন্ট আমার কাছে এসেছিলো যে আপনি ভিডিও দেখে ওকে ট্রেন দেখিয়েছে। তো আমি তোমাদের জাস্ট ক্লিয়ার করে দিলাম, আমি জানি আমার ভিডিওটা তোমরা দেখছো, তাই তোমাদের ক্লিয়ার করে দিলাম আমি এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে ওই ভিডিওটা করেছিলাম। বোঝাতে পারলাম? নিশ্চয়ই পরে ভিডিও আসবে প্রিয়াকে নিয়ে, বলেছি না প্রিয়াকে নিয়ে ভিডিও করব। কিন্তু এখন হচ্ছে কি জানো, জীবনযুদ্ধের মেয়ে, জীবনযুদ্ধ শুরু করেছে, সেই মেয়েকে নিয়ে আজকে একটা ভিডিও করব, মানে এখন বলবো। তো চলো মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জীবনযুদ্ধ তাকে শুরু করতে হলো এখন, তাও একলা। প্রথম কথা বলি, তার তো আশেপাশে কেউ নেই, সেই বলেছে সে কারোর সঙ্গে থাকে না, ডিভোর্সও দেবে না। তারপরে দেখেছি সে বাপের বাড়িতে সুন্দর রয়েছে, বাবা মা দাদা বৌদিকে নিয়ে খুব সুন্দর তার জীবন, সেখানে প্রমোশনাল ভিডিও করছে, আনন্দ ফুর্তি করে তার জীবন কাটাচ্ছে। ফ্ল্যাট নিয়েছিল, কিন্তু ফ্ল্যাটে থাকেনি, এইবারকার ফ্ল্যাটে থাকেনি, আগের বার ফ্ল্যাটে খুব অত্যাচার হয়েছে, সন্দীপ যেতে চেয়েছে,
সেই জন্য আগের ফ্ল্যাটটা ওকে ছেড়ে দিতে হয়েছে এবং বাড়িওয়ালা অনেকের সাথে যোগাযোগ করেছে, ব্লা ব্লা ব্লা। তো এই ফ্ল্যাটটাও সে নিয়েছিল, নিয়ে শান্তির ঠিকানা একটা গুছিয়ে নিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেছে দীর্ঘদিন ওই সুরাটে যাওয়ার পরে বা ফ্ল্যাটটা সেইভাবে রুম ট্যুর বলো, ফ্ল্যাটের যে স্বতঃস্ফূর্ততা গতকালকের আগে পর্যন্ত আমরা পাইনি। একটা ব্লগার, আমাদের এটা চাহিদা থাকতেই পারে, আমরা ভিউয়ার্স, আমরা পাইনি। সে ফ্ল্যাটে যাবে এবং বলেছিল আগের ফ্ল্যাটটা থেকে এই ফ্ল্যাটটা অনেক ভালো, এখানে খুব সুন্দর করে সংসার করব, এখানে খুব সুন্দর করে থাকবো ঠাম্মিকে নিয়ে। যাই হোক, তারপরে আমরা দেখেছি ওই ইতস্তত বিক্ষিপ্ত, কখনো গেছে, কখনো এসছে, কখনো মাকে নিয়ে 2 দিন থেকেছে, এরকম থাকতে থাকতে হঠাৎ করে টোটালি বন্ধ করে দিয়েছে। আর ফ্ল্যাটের কোনো নামগন্ধ করে না এবং প্রমোশনাল ভিডিওগুলো খুব কষ্ট করে ওর বাড়িতেই করে, সেটা আমরা দেখেছি। এবং বলেওছি ফ্ল্যাট নিয়েছিস কেন ফ্ল্যাটে যাচ্ছিস না, বলেওছি। তারপরে হঠাৎ করেই কালকে একটা ভিডিওতে দেখলাম জীবনযুদ্ধ, তার আগে একটা সারপ্রাইজ দিল যে আমি ফ্ল্যাটে যাচ্ছি, আমি ফ্ল্যাটে যাচ্ছি। তারপরেই আসলো আজ গতকালকের ভিডিওতে যে জীবনযুদ্ধে নেমেছি, এক মেয়ে মানুষ বলে অত পিছন হয়ে থাকবো না, এরকম একটা কিছু। এবার আমি এবার দেখে নেবো, এবার যদি সন্দীপও আসে এবার আমি বুঝে নেবো, কারণ সেইভাবেই আমি ফ্ল্যাটে উঠেছি। প্রসঙ্গ তো একটাই, প্রশ্ন একটাই, একটা মেয়ের ফ্ল্যাটের দরকার হলো কেন? ও তো চাকরি বাকরি করে না, ব্লগিং করে, চাকরি বাকরি করে না, মা বাবা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে দেখেছি, প্রথমে না দ্বিতীয়তে মা বাবা ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে ওর ফ্ল্যাটে এখন ফ্ল্যাটটা নিতেই বা হলো কেন? প্রথম ফ্ল্যাটটা নিয়েছিল সোনা বাবাকে নিয়ে আসবে, কিষাণুকে নিয়ে আসবে, ছেলেকে স্কুলে দেবে এবং সেখানে পড়াশোনা করাবে, সেটা আমরা শুনেছিলাম, কিন্তু তার কোনো ব্যবস্থা আমরা দেখিনি। সেকেন্ড ফ্ল্যাটটা বলেছিল সুন্দর করে শান্তি করে এই ফ্ল্যাটটায় সংসার করব, কিন্তু কেন? কাকে নিয়ে সংসার কাকে নিয়ে হয়? থালা বাটি গ্লাস নিয়ে সংসার হয় না। এখন বলছে এখন আমি ফোন আছে, টিভি আছে, তাদের নিয়েই থাকবো। তো আগেও তো ছিল, যখন ফ্ল্যাটটা নিয়েছিল তখন ফোন টিভি এগুলো নিয়ে ছিল না। টিকটিকিটা, ও টিকটিকি হয়েছে নতুন একটা টিকটিকি আছে না, বড় একটা টিকটিকি, এখন ওই টিকটিকিটাকে নিয়ে থাকতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে, বাবা মা সাপোর্ট দিল না মেয়েকে? একা একা বসিরহাটের মতো জায়গায় যে মেয়ে একা একা এক পা কোথাও যেতে পারে না, সেই লোকনাথ বাবার আশ্রমে শুধু একা একা গেছিল, মন্দিরে কচুয়াতে দেখেছি শাড়ি পরে গেছিল। সেখানেও একজন কমেন্ট করে বলেছিল তোমাদের স্বামী স্ত্রী দুজনকে দেখা গেছে, তারা তো জানে না যে ওরা স্বামী স্ত্রী বা ওরা বন্ধু প্রেমিক প্রেমিকা। একজন কমেন্ট করেছিল, আমার মনে আছে। তো হঠাৎ করে বাবা মা ফ্ল্যাটে মেয়েটাকে, এরকম একটা বয়স্তা মেয়েকে একা রেখে চলে আসলো। বাবা মাকে দেখলাম রেখে চলে আসলো। অবাক লাগে না বন্ধুরা তোমাদের? অবাক লাগে না? কী কারণ ওর একা ফ্ল্যাটে থাকার? কী কারণ? হ্যাঁ, ছেলেকে আনবে, ছেলেকে আগে আনুক, ছেলে সেই ব্যবস্থা করুক, ছেলে আসুক, ছেলে বাড়িতে আসুক, মামা বাড়িতে 2 দিন থাকুক, তারপর একটা ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটে যাক, তাই না? এটাই তো উচিত না। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তাই তো? তো যাই হোক, আমি হয়তো বলেছিলাম, হয়তো কেউ কেউ আবার হাউ 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 করতে করতে আমার ক্লিপিং নিয়ে হয়তো বলতে শুরু করে দেবে, আপনি তো বলেছিলেন ফ্ল্যাটে যাচ্ছিস না কেন, ফ্ল্যাট দেখাচ্ছিস না কেন? বলেছিলাম তো ফ্ল্যাট নিয়েছিল, তাই প্রসঙ্গ তো ফ্ল্যাট কেন নিয়েছে, কেন নিতে হয়েছে ওকে ফ্ল্যাট, কেন একা থাকার ডিসিশন কেন কেন থাকবে, যেখানে তার বাবা মা দাদা বৌদি এত সুন্দর, দাদা বৌদি এত সুন্দর কেয়ারিং বাবা মা আছে, সেখানে কেন একা 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 এই ফ্ল্যাটে একা একা থাকবে? প্রশ্নটা এখানে। আমরা যারা বাবা মা, আমরা যারা মা, বা আপনারা যারা মা আছেন, তারা কি আপনার মেয়েকে এইভাবে রেখে আসতে পারবেন? একদম একা একটা ফ্ল্যাটে রেখে আসতে পারবেন যেখানে বাবা মা রয়েছে, সাপোর্টিং রয়েছি? তো যাই হোক, তারপরে এইবার বলি, কেউ কেউ বলছে তোমার বিয়ের পর থেকেই জীবনযুদ্ধ শুরু হয়েছে, তোমার তো বিয়ের পর থেকেই জীবনযুদ্ধ শুরু হয়েছে, তুমি তো পুরোটাই বেচুকে দিয়ে এসছো, সবটাই যা আর্নিং করেছো বা জীবনের সবটাই জীবনযুদ্ধে সংগ্রাম করেছো, এরকম ব্লা ব্লা ব্লা। আমি যদি বলি ওর এই জীবনযুদ্ধটা যদি সন্দীপের এই 5 বছরের বিবাহিত লাইফটা যদি ওর জীবনযুদ্ধ হয়, যদি ওর বিবাহিত জীবনটাই জীবনযুদ্ধ হয়, যদি সেখান থেকে ওর জীবনযুদ্ধ শুরু হয়, তাহলে আমার একটাই কথা, তাহলে তার বাবা মা কি দেখে এরকম একটা কি বলবো অশিক্ষিত গোবেচারা, এরকম একটা বেকার ছেলের সাথে তাদের এত রূপসী সুন্দরী এত শিক্ষিত একটা মেয়ের বিয়ে দিল, তাও আবার 5 দিন গিয়ে থেকে, মা 5 দিন গিয়ে থেকে যাচ করে দেখে খেয়ে টেয়ে চেখে টেখে তারপরে মেয়েটাকে বিয়ে দিল। কি করে বিয়ে দিল? এই 18 বছর বয়সেই তাদের মেয়েটাকে বিয়ে দিতে হলো? এতটা বোঝা হয়ে গেছিল মেয়েটা এতটাই বোঝা হয়ে গেছিল, দেখতে খারাপ ছিল না, পড়াশোনাও জানতো, তাহলে কেন? তারপরে ইন্টারকাস্ট,
হ্যাঁ, আমি যেহেতু দেখে শুনে বিয়ে, ওই জন্য বলছি, আমি যদিও ইন্টারকাস্টে বিশ্বাসী না, দেখে শুনে যেহেতু বিয়ে, সেহেতু চক্রবর্তী পরিবারের মেয়ে কেন মিত্র পরিবারে আসলো? তোমাদের মনে হয় না তাহলে জীবন যুদ্ধটা তার মা বাবাই শুরু করে দিয়েছে, ঠেলে দিয়েছে, যা যুদ্ধ কর, একটা গ্রামের ছেলেকে বিয়ে কর, একটা অশিক্ষিত একটা কি বলবো চুল্লুকরকে বিয়ে কর, বিয়ে দে, ঘাড়ে গছিয়ে দে। তাহলে কি মেয়েটা এতই বোঝা হয়ে গেছিলো তখন? 18 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে হয়েছে। তাহলে আমি বলবো বন্ধুরা, ভিউয়ার্স, তোমাদের কাছে বলবো, জীবন এই যে যুদ্ধের কথা বলছে না, কালকে ঘোষণা করেছে না, সালে এই যুদ্ধটা আমি যদি বলি ওর বাবা মা হাতে ধরে করেছে। আজকে যদি সন্দীপ, যে 5 দিন ওর বাবা মা গিয়েছিল, আজকে যদি সন্দীপ মেয়েটার বাড়িতে গিয়ে 5 দিন থেকে আশেপাশ থেকে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ের সিদ্ধান্ত নিত, তাহলে আজকে সন্দীপের এই দিনটা দেখতে হতো না, তাহলে সন্দীপের সাথে এই মেয়েটার বিয়ে হতো না। কারণ নিশ্চয়ই কিছু ছিল, নালে মেয়ের কোনোদিন তোমরা শুনেছ মা আর মেয়ে 5 দিন গিয়ে, তাও আর প্রেম না, সম্বন্ধ করা, বিয়েতে গিয়ে মা মানে মেয়ে আর মেয়ের মা গিয়ে কোনো শ্বশুরবাড়িতে মানে উঠবি হবু শ্বশুরবাড়িতে গিয়ে থেকে আসে, তারপরে সেখানে মেয়ে বিয়ে হয়? তোমরা কেউ শুনেছ? কেউ শুনুনি। হ্যাঁ, খোঁজ নিতে যায়। এখনকার মেয়েরা আধুনিক হয়েছে, হয়তো বিয়ের আগে তার শ্বশুরবাড়িটাকে দেখতে যায়, কিন্তু 5 দিন থেকে এসছে, তাও আবার আজ থেকে 5 বছর আগে। তাহলে কি দেখে তার মা কি দেখেছিল, কি দেখে বিয়ে দিয়েছিল মেয়েকে? প্রশ্নটা আমার এখানেই। আর সন্দীপ যদি এই কাজটা করতো, তাহলে আজকে সন্দীপের জীবনে এরকম দুর্যোগ নেমে আসতো না। 5 বছর বিবাহিত জীবনের পরে একটা সুন্দর সংসার, একটা সুন্দর সন্তানকে ফেলে আজকে সন্দীপকে তার বউ চলেও যেত না, আর সন্দীপকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। আজকে একটার পর একটা সন্দীপের গায়ে অ্যালিগেশন লাগানো হচ্ছে বা সন্দীপকে ট্র্যাপে ফেলা হচ্ছে, হতো না। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, তারপর আজকে অনেক কথা বলবো। একটা কথা বলে রাখি, তোমরা সন্দীপের ভিডিওতে দেখতে পাচ্ছ ওর মার অক্লান্ত পরিশ্রম এই বয়সে এসে। আজকে ওর মার নির্ঘাত 50-51 বছর তো বেশি ছাড়া কম না হবেই। তাহলে এই বয়সে শিলাদেবীর পরিশ্রম তোমরা দেখতে পাচ্ছ, ধান সেদ্ধ করা, সেগুলোকে রুদ্রে দ্বারা, সেগুলোকে বস্তা ভরা, এর আগে আমরা সর্ষে দেখেছি। তাহলে তোমাদের একটা ক্যালকুলেশনে মিলিয়ে দিই, এই শিলাদেবীর যখন সদ্য বিয়ে হয়, তখন এই শিলাদেবীরও কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল, এবং অল্প বয়সে বিয়ে হওয়ার পরে তাদের ওই ছোট্ট মেয়েটা এসেছিল রুমালি, তাদের জীবনে এসেছিল। আর এই অক্লান্ত পরিশ্রম তখনও ছিল, এর 4 গুণ ছিল বন্ধুরা। এই যে আজকে যে সন্দীপের চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা দেখছো, যে পরিশ্রমগুলো দেখছো ওর মায়ের, এই যে ধান সেদ্ধ করা, কড়াই ধান সেদ্ধ করা, একটা কড়াই ধান সেদ্ধ দেখেছো, 2 দিনে 2টো কড়াই, তখন কড়াই ধান সেদ্ধ করতে হতো, কড়াই। যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, এবং কোনো একটা ভিডিওতে কেউ একজন বলেছিল, মানে সন্দীপের মাই হয়তো বলেছিল যে তাদের, বলছি না কি বলছিল তাদের সংসারের খাটনি, মা কিংবা বাবা বলেছিল যে কি পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করতে হতো ওই বাচ্চা মেয়েটার সদ্য বিয়ে হয়েছে। আর আমরা অন্তত যারা সন্দীপের পুরনো ভিউয়ার্স তারা অনেকেই জানি যে সন্দীপের ঠাকুমা দাদু কেমন ছিলেন। আর আগেকার দিনের ঠাকুমা শাশুড়িরা বা ঠাকুমারা বা নিজের শাশুড়িরা অনেকটা স্ট্রং ছিল, তারা নিজেদের সংসারে কাজটা ছাড়া বাচ্চা কাচ্চা মানুষ করা তাদের কাছে একটা ম্যাটার করতো না। কারণ আমারও কিন্তু অনেকটা বয়স হয়েছে, আমারও কিন্তু ঠাকুমা শাশুড়ি ছিলেন, এবং তিনি যে কি ছুচিবাই ছিলেন, তার সঙ্গে সংসার করেছি, আমার শাশুড়িও করেছেন, কি ছুচিবাই তিনি ছিলেন, কিন্তু শিখেছি তার থেকে অনেক কিছু। আজকের দিনে যে আচরণ, তার থেকেই শিখেছি। তখন খুব খারাপ লাগতো, রাগ হতো, কিন্তু অনেক কিছু শিখেছি সেই ঠাকুমা শাশুড়ির থেকে। ভালো যেমন বাঁচতেন, সেরকম আজকের দিনের মেয়েরা বলবে অত্যাচার করতো না, এখন মনে হয় অত্যাচার না, সেগুলো শিক্ষা ছিল, অনেক কিছু। সেগুলো আজকে বিশ্লেষণ করব না, আমার জীবনের কথা এখানে বলতে আসিনি। তো শিলাদেবীর কথা বলি, তাহলে তখন ওই রকম ধান সেদ্ধ, ঢেকি পাড়ানো, কারণ যাদের জমি জমা আছে, আমাদের পাড়া দিয়ে অনেক জমি জমা ছিল, দেখেছি গরুর গাড়িতে সুমানে ধান এসছে, সেই ধান ঝাড়া, সেই ধানকে সেদ্ধ করা, সেই ধান রোদে শুকানো, প্রচুর খাটনি। একটা চাষি পরিবারে বিয়ে হয়েছিল শিলাদেবীর, প্রচুর খাটনি, যেটা উনি নিতে পারেননি। এবং তখনই তাদের সদ্যজাত মেয়ে সন্তানটা এসেছিল পৃথিবীতে, পারেনি তার টেক কেয়ার করতে, কারণ সংসারের এই হ্যাপা, এই অক্লান্ত পরিশ্রম করার পরেও তারপরে তার সন্তানের দিকে খেয়াল ছিল না, তার রাখতে পারেনি। সেও তো একটা বাচ্চা মেয়ে, এই রকম পরিশ্রম করতে হয়েছে। তোমরা একটু অ্যানালিসিস, মানবিক হয়ে তোমরা যারা বলেছো না মেয়েকে ত্যাগ করেছে, মেয়ে সন্তান জন্য ত্যাগ করেছে, তারা একটু ভাবো,
একটু ভাবো যে আজকে শিলাদেবীকে দেখো, আর তোমরা চলে যাও শিলাদেবীর আর কত বছরে, অল্প বয়সে শুনেছি বিয়ে হয়েছে, আমি 20 ধরে নিলাম, 20 বছরের শিলাদেবীকে ভাবো, 20 বছরের একটা মেয়ে এইরকম অক্লান্ত পরিশ্রম করছে, তারপরে তার কোলে একটা বাচ্চা। তাহলে কি সে তার মার কাছে দিয়ে, বা তার মা এসে নিয়ে গেছে, যে যেখানে বাচ্চাটা টেক কেয়ার হচ্ছে না, বাচ্চাটা ঠিক মতো খেতে দিতে পারছে না, পারে না। তোমরা দেখতে পাচ্ছ কিষাণু কি দুরান্ত, 3-4টে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, শিলাদেবী রান্না করছে, বাচ্চা সামলাচ্ছে, এই বয়সে এসেও ধান সেদ্ধ করে ধান শোকাচ্ছে। তাহলে সেই বয়সে তার কি হয়েছিল, আর কেন তাহলে বাচ্চাটা তার দিদিমা নিয়ে যেতে বাধ্য হয়েছে? বুঝতে পেরেছো? মেয়ের কষ্ট দেখেছিল মেয়ের এইটা নিতে পারছে না, বাচ্চাটা হয়তো মানুষ করতে পারবে না, বাচ্চাটাকে বড় করতে পারবে না, টেক কেয়ার হচ্ছিল না, সেই জন্য শিলাদেবীও হয়তো না করেনি, যে ঠিক আছে আমার এখানে কষ্ট পাওয়ার থেকে ও যদি আমার মার কাছে বড় হয়, হোক, আমার মার কাছে ভালো থাকবে। মেয়েদের মার কাছটাই তো সব থেকে কাছের। তাহলে কেন এই অপবাদ যে শিলাদেবী তার সন্তানকে ত্যাগ করেছিল? আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত তোমরা বোঝো যে কি পরিস্থিতির শিকার হয়েছিল শিলাদেবী। আজকের ডেটে ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে এই বয়সে এসেও এইরকম পরিশ্রম, তাহলে সেই বয়সে যখন সম্পূর্ণ চাষি ফ্যামিলি ছিল তখন কি পরিশ্রম এই শিলাদেবীকে করতে হয়েছে? একটু অ্যানালিসিস করো, তাহলেই বুঝতে পারবে যে শিলাদেবী ঠিক করেছিল কিনা রুমালিকে তার মার কাছে দিয়ে। আর যার জন্য আজকে রুমালি এত বড় একটা লাইভ লিড করছে। আমি তো বলবো মার এই ত্যাগের জন্য, এই মাতৃত্ব ত্যাগের জন্য। একটা মা মাতৃত্ব ত্যাগ করলে কতটা কষ্টের হয়, যারা মা তারা বোঝে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে আজকে যে রুমালি যে লাইভ লিড করছে সেটা মায়েরই দান আমার মনে হয়। হ্যাঁ, তারপরে মার সাথে মেয়ের দূরত্ব, আমি যদি বলি আজকে পুরনো কথা নাই বা বললাম যে মার সাথে মেয়ের দূরত্ব তার দিদিমাই করেছে, নাই পারতো দিদিমা, বা আরও অনেক কাহিনী আছে, নাই করতে পারতো, তারাই সুন্দর করে সম্পর্কটাকে সুন্দর করে জোড়া রাখতে পারতো। আর রুমালির কথা আমি বলবো না, কারণ তার মনে যে বীজ বপন হয়েছে, যে বিষ ঢালা হয়েছে, সেই বিষ তার মনে যতদিন থাকবে ততদিন এটা থাকবে, তার কোনো দোষ নেই, কারণ তার মনে ছোটোবেলা থেকে বীজ ঢালা হয়েছে। এইটুকুই আজকে বললাম, বাদবাকিটা তোমরা সবাই জানো, সবাই বোঝো। এবার যারা বুঝেও না বোঝে তাদেরকে অনেক কিছু করার নেই। আমি কালকে সদীপের ভিডিওটা, কাল পরশু ওর তো ভিডিও দেখি আমি, শিলাদেবীর ওই ধান সেদ্ধ দেখে না, আর ওই পরিশ্রম দেখে না আমার মানে সত্যি কথা অবাক লাগলো, যে আজকে এই বয়সে এসেও এই রকম পরিশ্রম করছে। তাহলে ইয়াং বয়সে উনি কী পরিশ্রম করতে হতো। আর এইগুলো যে উনি করতেন তার প্রমাণ হচ্ছে তার কাজবাজ দেখলে, ধান সেদ্ধ করা, সেগুলো রোগে দেওয়া, সেগুলো তোলা, তার অ্যাটিটিউড দেখলেই বোঝা যায় যে এইগুলো দীর্ঘদিন শিলাদেবী করে এসছেন, তা তিনি অভ্যস্ত এগুলো করতে, কোনো ক্লান্তি নেই, অভ্যস্ত এগুলো করতে। তো এইটুকু আজকে মানে ওই ব্যাপারটা এইটুকু আজকে বললাম। তো এবার চলে যাই টিনুর ভিডিওতে। তো টাইটেলে ছিল জীবনযুদ্ধে নামলাম আমি, দেখি কে আমাকে এবার আটকায়। কেউ আটকাবে না, তুই যুদ্ধ কর, যুদ্ধের প্রশ্নই আসে না, তো ময়দানই না যুদ্ধের। তো যাই হোক, দেখা যাক ও জীবনযুদ্ধে ওর ফ্ল্যাটে কতদিন জীবনযুদ্ধ চালাতে পারে, একা একা কতদিন চালাতে পারে। একজন লিখেছে তোমার জীবনযুদ্ধ তো সেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিন থেকে শুরু হয়েছে। না, সেদিন থেকে শুরু হয়েছে ওর বাবা মা নিজে হাতে ধরে জীবনযুদ্ধের মধ্যে যা যুদ্ধ কর দিয়ে এসছে। এর জন্য টিনুর বাবা মা দায়ী, আজকের ডেটেও বলে গেলাম, এর জন্য টিনুর বাবা মা দায়ী। এবং যখন এসছিল না তখন যদি বাবা মা স্টেপ নিত তাহলে আজকে টিনুর জীবন এরকম লুকোচাপি করে জীবন কাটাতে হতো না। আর একটা কমেন্ট না পড়লে আমি কমেন্টই পড়ে উত্তর দেবো। একজন লিখেছে তোমার জীবন 18 বছর বয়স থেকে শুরু হয়েছিল একটা বেকার লোভী ছেলের হাতে পড়ে। কেন দিয়েছিল? বেকার লোভীর হাতে পড়ে 5 দিন থেকেও বুঝতে পারিনি যে বেকার লোভী ছেলে কেন দিয়েছিল ওর বাবা মা, কেন দিয়েছিল? অবাক লাগে তোমাদের এই কমেন্টগুলো দেখে, যে বেকার লোভী ছেলের হাতে তোমার বাড়ির কেউ দেবে কোনো মেয়েকে একটা বেকার লোভী ছেলের হাতে 5 দিন থাকার পরেও, গ্রাম থেকে খোঁজ খবর নেওয়ার পরেও, তারপরেও কৃষ্ণনগরে তার মামার বাড়ি খোঁজ খবর নেওয়ার পরেও এই বেকার লোভীর ছেলেটার হাতে কেন দিয়েছিল? টিনুর টাইটেলের শেষের দিকে ছিল নারী বলে আর কাউকে অসহায় ভাবতে দেব না। ও নাকি অসহায়, ও নাকি অসহায় নারী। যে নারী হাতে শিলনোড়া, যে নারী শিলনোড়া নিয়ে আর সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছিল, যে নারী স্বামীর পাশে শুয়ে শুয়ে অন্য পরপুরুষের সঙ্গে চ্যাট করতো, সে নাকি অসহায় নারী ছিল।
সে নাকি অসহায় নারী ছিল, যে নাকি বেরিয়ে এসে এখনো পরপুরুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে মানায়, যে নাকি পরপুরুষের সাথে 3টে সিট দেখিয়ে রাম মন্দিরে ঘুরতে যায়, সে নাকি অসহায় নারী, যে নাকি একা একা ফ্ল্যাট নিয়ে বাস করতে চায়, সে নাকি অসহায় নারী। এটা সে নাকি অসহায় নারী। এবার ওর মার ভিডিওতে কিছু কমেন্ট এসছে, ভিউয়ার্সদের মুখ আটকানো যায় না তো। টিনুকে একা রেখে চলে এলেন নাকি সেখানে কেউ আছে? মেয়েটা ওখানে গিয়ে থাকছে কেন? একা একা কি থাকা যায় না? কেন? টিকটিকি আছে না রান্নাঘরে? একটা বড় টিকটিকি আছে, ফোন আছে, টিভি আছে, কেন একা থাকা যায় না? ও তো জীবন যুদ্ধে নেমেছে। এখন সন্দীপ যদি যায়, গিয়ে দেখবে ও একাই আছে, আর আদৌ হয়তো সন্দীপকে কেয়ারটেকার ঢুকতেই দেবে না, সেরকমই নির্দেশ থাকবে। কারণ ও বলেছে এখনও দেখে নেবে, জীবন যুদ্ধে নেমেছে, ও দেখে নেবে। আরেকজন লিখেছে ওর মার কমেন্ট বক্সে, একটা নাইটি পরে বেরিয়েছি প্রাণ হাতে করে, বলেছিল এই মেয়েটা। পরে দেখা গেল ট্রলি ভরে নিয়ে বেরিয়েছে, বাসে 3টে সিট, আমি আর ঠাম্মি বসেছি, আমি একটা খালি, ব্যাগ ট্যাগ রাখা। পরে দেখা গেল ফোকলা কান্ত পাশের সিটে। এই মেয়ে এতই সত্যবতীরা, এই মেয়ে এতই কি বলবো অসহায় নারী, এই মেয়ে এতই অসহায় নারী। আরে আরেকজন বলছে আরে ফোকলা আছে, চিন্তা কিসের? সবাই জানে, সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, যারা বলছে না তারাও জানে যে টিনু একা একা কেন ফ্ল্যাটে থাকতে যাবে। কেন? কারণ ওর বাড়িতে প্রবলেম হচ্ছিল, দাদা বৌদি আছে, বাড়িতে ভিডিও করা, আমি বলেছিলাম বাড়িতে ভিডিও করতে একটা অসুবিধা, কারণ একই ভিডিও বারবার 3 জনের ব্লগে আসছে, প্রবলেম হচ্ছে, ভিউজ ডাউন হয়ে গেছে, প্রমোশনাল ভিডিও করতে হবে, তাই জন্য সিদ্ধান্ত নিয়েছে ফ্ল্যাটে শো করব একা। তারপরে কতদিন রাখবে একজন বাইরের মানুষকে, কতদিন রাখবে? সেখানে নিজের ছেলের বৌমা আছে, এটাও তো দৃষ্টিকটু, আশেপাশের লোকজন আছে, সেটাও দৃষ্টিকটু। কতদিন ভেবেছিল কোনো ব্যাপার না, ওই বেকার ছেলেটা, একটা কি চুল্লুখোর ছেলে সন্দীপ, ও তো আমি পরকীয়া করে চলে এসে এখানে একজনের সাথে থাকবো, ওকে ডিভোর্স দিতে বলবো, দিয়ে দেবে। তারপরে দেখেছি ঝপটাই হচ্ছে, ঘোটালা হয়ে গেছে, এখন আর কোনো উপায় নেই, তাই এখন ডিভোর্সও দেবো না, ওর সাথেও থাকবো না, কিন্তু আমি একা ফ্ল্যাটে থাকবো। আর ফ্ল্যাটে থাকতে হবে কারণ হচ্ছে ভিডিও করতে হবে, সেই জন্য আমি একা ফ্ল্যাটে থাকবো। তাই কালকে টাইটেল হচ্ছে জীবন যুদ্ধ। তারপরে আবার শুনছি 24 তারিখে নাকি একটা ডেট আছে, ছেলে আসার ডেট আছে, আসুক না। তোমরা এখনও বোঝো না যারা এই যে ছেলে করছো, ছেলে কবে আসবে, ফ্ল্যাটে ছেলে আসলে খুব ভালো হবে, তোমরা এখনও বোঝো না যে একটা মা, ছেলে যদি নেওয়ার হতো প্রথম দিন তার ছেলেটাকে নিয়ে আসতো। হ্যাঁ, ধরে নিলাম ছেলে সন্দীপ আটকেছে, 1 মাসের মধ্যে ছেলে নিয়ে চলে আসতো যদি কোনো মা, তারপরেও রিকভারির সময় গিয়ে প্রশাসনের সামনে থেকে ছেলে নিয়ে আসতো, এবং ছেলে আনার সুযোগ অনেক হয়েছে। তোমাদের মনে হয় না যে ছেলে যদি ও আনে, তাহলে ওর এই প্রমোশনাল ভিডিও, ওর এই রাম মন্দির ঘুরতে যাওয়া, ওর ওই সুরাটে প্রমোশনাল ভিডিও করতে যাওয়া, ওর ঘোষবাড়িতে খেতে যাওয়া, ক্ষণে রাজ দেখতে যাওয়া, কি করে হবে? কারণ ওর বাড়িতে তো শিলাদেবীর মতো মা না, ওর মা তো সন্দীপের মার মতো টিনুর মা না, যে বাচ্চাকে টেক কেয়ার করো। ওকেই টেক কেয়ার কে করে? দেখো, বর 2খানা বেদানা নিয়ে এসছে, দেখো একই জ্বর কিন্তু ওই বাড়ির বৌমাটারও হয়েছে, 2টো বেদানা নিয়ে এসে বলেনি যে একটা তোমার একটা বৌমা খেও, বলেনি। ছোট্ট মেয়েটা, ছোটো মার জন্য কিন্তু একটু ফল আসেনি, ছোটো মার জন্য ফুচকা এসছে, যেটা খেলে কোনো উপকার নেই। 10 টাকার ফুচকা এসছে বা 20 টাকার ফুচকা এসছে ছোটো মার জন্য, আর বইয়ের জন্য 2টো ফল এসছে, বড় 2টো বেদানা এসছে। সেখানে বোঝা যায় না মা মানে কোন পরিবার কেমন, বোঝা যায় তো। অথচ উদয়স্ত এই মেয়েটা খাটে, এই ছোটো মা খাটে, উদয়স্ত সংসারে খাটে। শুধু তাই না, এই ছোটো মারও কদিন আগে শরীর খারাপ, জ্বর, না ডাক্তার দেখানো হয়েছে, না কোনো ফলারি দুধ বা খাওয়ানো হয়। দেখে নে, যে প্রসঙ্গ সরে গেলাম, তো কি যেন বলছিলাম, তো ইকে নিয়ে আসলে পরে, কিষাণুকে নিয়ে আসলে পরে, একটা বাচ্চাকে নিয়ে আসলে পরে তাকে খাওয়ানো থাকে, তাকে স্নান করানো থাকে, তাকে পড়ানো থাকে, এবং যেহেতু ওরা ফিগার, সোশ্যাল ফিগার, প্রত্যেকে দেখতে চাইবে কি যে কিষাণু জীবনের সব থেকে বড় কথা কিষাণু থাকবেই না, সেটা আলাদা কথা, কিন্তু সবাই দেখতে চাইবে যে কিষাণু, যেমন এখন সন্দীপ কে সবাই কিষাণুকে দেখতে চায়, কিষাণুকে দেখতে যাচ্ছে, কিষাণু মা ছাড়া কী করে বড় হচ্ছে, তো তখনও তো দেখতে চাইবে যে কিষাণু বাবা ছাড়া মার কাছে কিভাবে বড় হচ্ছে। আর সেটা তোমাদের মনে হয় টিনু সেটা পুরোটা করতে পারবে? যে নাকি সকাল 12টায় ঘুম থেকে ওঠে, মনে হয় টিনুর যে মানে পুরো
বডি ল্যাঙ্গুয়েজ বা টিনুর যে জীবনযাত্রা, তোমাদের মনে হয় যে টিনু সন্তানকে চায় বা টিনু সন্তানকে নিয়ে আসবে বা টিনু সন্তানকে নিয়ে আসলেও টেক কেয়ার করতে পারবে ওই দুরান্ত বাচ্চাকে? ওকে চান করানো, খাওয়ানো, পড়ানো, স্কুলে যাওয়ানো, তাহলে ওর নিজের এই ভিডিওগুলো, ওর নিজের ব্লগিং, ওর নিজের ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, এগুলো করবে কখন? করবে কখন? বাদ বাকিটা আর বললামই না, কখন করবে? কি করে করবে? কি করে সামলাবে? তোমাদের মনে হয় তাহলে কোনো মা যদি মনে করতো না যে বাচ্চাকে নিয়ে যাব, তাহলে ফার্স্ট প্রায়োরিটিও কাগজপত্র, এক কথা বারবার বলি তাও তোমরা বোঝো না, ওই কাগজপত্র ট্রলি হতো না, ফার্স্ট প্রায়োরিটি হতো তার সন্তান, তার বাচ্চা। বোঝাতে পারছি যে কোনো দিনই ও বাচ্চা চায়নি এবং আগামী দিনেও ও বাচ্চা নেবে না, আগামী দিনেও ও বাচ্চা নেবে না, কোনো মতেই নেবে না। আর এই দোষটাও সন্দীপের ঘাড়েই দেবে যে সন্দীপ দেয়নি, সন্দীপ দেবে না বা সন্দীপ দেয়নি। বোঝাতে পারলাম? নেবে না। আর কিষাণুও যাবে না, যাবেই বা কেন? কিষাণু তার বাড়িতেই বড় হবে। কিন্তু এটা কথার পরিপ্রেক্ষিতে বললাম, এটা কথার পরিপ্রেক্ষিতে বললাম। ও যদি নেওয়ার হতো, ও ডে ওয়ানেই আজকে 1-1.5 বছর সময় লাগতো না। এইটুকু শুধু বলে গেলাম। ওই বাচ্চাটা করে জাস্ট একটা মানে কি বলবো, আচ্ছা লিখেছে আরে ফোকলা আছে চিন্তা কিসের? আচ্ছা তার উত্তরে একজনকে হ্যাঁ হ্যাঁ কেন থাকবে না, দ্বিতীয় অবৈধ চোরবর নিয়ে আর কত বাপের বাড়ি থাকবে? এমনিতেই চোর জামাই ঘরে থাকে বলে দিনে দুপুরে দরজা তালা দিয়ে আর কত রাখা যায়? একদমই বাস্তব কথা, এটা আমরা দেখেছি যে দিনে দুপুরেও তালা লাগানো, তারপরে বাবা যখন ভিডিও করতে করতে ঢুকছে তখনও সন্তক পড়ে তালা খুলছে, এগুলো ভিডিওর মধ্যেই আমরা দেখেছি, কারণ তার বাবার অল টাইম ক্যামেরা চলে। আজকে গতকালকে যে ভিডিওতে সেখানে ফ্ল্যাটেও দেখা গেছে ক্যামেরা করতে করতে গেছে, এরকম করে উঁকি মেরে টিনুকে দেখতে হয়েছে, তারপরে দরজা বন্ধ করে কলিং বেল টিপে তারপরে বাবাকে প্রবেশ করাতে হয়েছে। তো যাই হোক, ক্রমশ প্রকাশ্য ওর জীবনযুদ্ধ, ও জীবনযুদ্ধে সামিল হয়েছে, আমরা সবাই তো আছি, আমরা দেখব ওর জীবনযুদ্ধটা কত বড়। কিন্তু কোনো প্রয়োজন ছিল না, বাবা মার সঙ্গে আছে, জীবনযুদ্ধের কী দরকার ছিল? ফ্ল্যাট নেওয়ারও দরকার ছিল না, জীবনযুদ্ধেরও দরকার ছিল না। তো যাই হোক, 24 তারিখে নাকি শুনছি আবার একটা হিয়ারিং আছে, শুনলাম। তো দেখা যাক 24 তারিখে, আমরা তো শুধু দেখবো আর বসবো, বলবো, এইটুকুই, তাই তো? তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে আর বকবক করবো না, এইটুকুই বলবো। এখন শুধু টিনুর জীবনযুদ্ধের জন্য ওয়েট করব, টিনুর জীবনযুদ্ধ দেখব, যে কত সুন্দর করে ব্লগিং করছে, একা জীবন কি সুন্দর করে কাটাচ্ছে, সবটা দেখব। কিছু বলার হলে বলবো, কিছু দেখার হলে বলবো। আর ওই যে যারা বলছো না যে খবর এনেছে, খবর দিয়েছে, খবর নিয়ে এসে খবর কেউ কাউকে দেয় না, খবর আপসাপসেই চলে আসে, কারণ এদের এত কৃতিত্ব, এত কীর্তি, এই কীর্তি দেখে আশেপাশে যারা থাকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা খবর দিয়ে দেয়। আমরা তাদেরকে চিনিও না, জানিও না, খবর আনতেও যাই না, তারা আমাদের খবর দেয়, এবং সেই খবরগুলো যে সঠিক তার প্রমাণ এর আগের ভিডিওতে দিয়েছি। মানে ওই যে ওখানে ডোনেশান কিছু, এটাও তোমাদের সামনে যদি কোনো ভিউয়ার্স দেয় আমাদের যে কি হয়েছে, কি বৃত্তান্ত, কিছু তো একটা হয়েছেই, সেটা তোমরাও বোঝো, আমরাও বুঝি। এবার চোখ বন্ধ করে থাকলে, কান বন্ধ করে থাকলে কিচ্ছু করার নেই। জীবনযুদ্ধটা তাহলে প্রথম দিন থেকে হলো না কেন? এই যে ফ্ল্যাট নিলাম নিজের জীবনযুদ্ধ করার জন্য, হঠাৎ করে বন্ধ করে দিয়ে তারপরে সন্দীপের জীবনে এরকম একটা ঝড় উঠে গেল, তারপরে জীবনযুদ্ধ শুরু হলো। সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, তো দেখো কি হয় সামনের দিন। আর আমাদের কাছে তথ্য আসলে অবশ্যই তুলে দেবো। চলো টাটা।